Welcome boss to the finance session. I'm Sharik Mujumdar. This is TRC Invest, the FinTuber for Bengal. আজকে ফাইন্যান্স সেশনের এটা এপিসোড নাম্বার 4 মিউচুয়াল ফান্ড নিয়ে হবে। এখানে আমরা কী টপিকস নিয়ে আলোচনা করব ফার্স্টে সেটা বলে দিই। ফার্স্টে আমরা দেখব দি প্রসিডিওর অফ মিউচুয়াল ফান্ড ওয়ার্কিং, কীভাবে মিউচুয়াল ফান্ড কাজ করে, ঠিক আছে। সেকেন্ডলি আমরা দেখব টাইপস অফ মিউচুয়াল ফান্ডস, বেসিক টাইপস, অ্যান্ড তারপর আমরা সাব টাইপসগুলিও দেখব, মানে বেসিক টাইপসের আন্ডারে কী কী টাইপস আছে। থার্ড দেখব কী জিনিস আমাদের মাথায় রাখতে হবে বিফোর ইনভেস্টিং ইন আ মিউচুয়াল ফান্ড, কীভাবে আমরা মিউচুয়াল ফান্ড কম্প্যারিজন করতে পারি। আর নাম্বার 4 যেটা দেখব, মিউচুয়াল ফান্ডের ওপর ট্যাক্সেশন কেমনভাবে কাজ করে সেটা। ওকে, সো লেটস স্টার্ট। ফার্স্টে দ্য ওয়ার্কিংস অফ দ্য মিউচুয়াল ফান্ড, কীভাবে মিউচুয়াল ফান্ড কাজ করে। মিউচুয়াল ফান্ড একটা অর্গানাইজেশন যেটা তোমার ইনভেস্টমেন্টকে ডাইরেক্টলি স্টক মার্কেটে কিংবা বন্ড মার্কেটে ইনভেস্ট করবে, ঠিক আছে। আমরা স্টক মার্কেট, বন্ড মার্কেট দুটো টপিক নিয়ে ভিডিওস ফাইন্যান্স সেশনে করে ফেলেছি। তোমরা যদি চাও তো কার্ডে সেই ভিডিওর লিঙ্ক শো করছে, তোমরা সেখানে গিয়ে চেক করতে পারো। তো ইনস্টিটিউট হিসাবে তোমার ইনভেস্টমেন্টটা মিউচুয়াল ফান্ড কালেক্ট করবে, তারপর সেটা স্টক মার্কেট কিংবা বন্ড মার্কেটে ইনভেস্ট করে দেবে। নাও তোমার যে ইনভেস্টমেন্টটা হলো, তোমার মতো অনেকে ইনভেস্ট করবে মিউচুয়াল ফান্ডে। এবার মিউচুয়াল ফান্ডের কাছে যত ইনভেস্টমেন্ট আসলো, সেই ইনভেস্টমেন্টটাকে ম্যানেজ করার জন্য সেখানে একটা ফান্ড ম্যানেজারের গ্রুপ রয়েছে। কিছুজন মানুষ সেখানে রয়েছে যারা কিনা এই যে ফান্ড যেটা আসছে ইনভেস্টমেন্ট হিসাবে মিউচুয়াল ফান্ডে, সেটাকে ম্যানেজ করে এবং সেটা বুঝে শুনে স্টক মার্কেট বা বন্ড মার্কেটের মধ্যে ডিভাইড করে ইনভেস্ট করতে থাকে। তো মিউচুয়াল ফান্ড বেসিক্যালি ইজ অ্যান ইনস্টিটিউট যেটা কিনা তোমার ইনভেস্টমেন্ট কালেক্ট করে বন্ড মার্কেট, স্টক মার্কেট, মানি মার্কেট বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছে। আর ইনভেস্ট করার জন্য সেখানে ফান্ড ম্যানেজারদের একটা গ্রুপ বসে আছে, যারা কিনা গ্রুপ অফ পার্সন, যারা ডিসাইড করে যে কোন জায়গায় কত ইনভেস্ট করা যেতে পারে। তারপর তাদের ইনভেস্টমেন্টের উপর নির্ভর করছে তোমার রিটার্ন। তুমি এখানে স্টক মার্কেট বা বন্ড মার্কেট কিংবা মানি মার্কেটে ডাইরেক্ট এক্সপোজার নিচ্ছ না, তুমি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনডিরেক্টলি স্টক মার্কেট বা বন্ড মার্কেট বা মানি মার্কেটে ইনভেস্ট করছো। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ মিউচুয়াল ফান্ড। নাও মিউচুয়াল ফান্ডের টাইপস, বেসিক্যালি মিউচুয়াল ফান্ড টু টাইপসের হয়। একটা হচ্ছে প্যাসিভলি ম্যানেজড মিউচুয়াল ফান্ড, একটা অ্যাক্টিভলি ম্যানেজড মিউচুয়াল ফান্ড। প্যাসিভ মানে কাজ অ্যাক্টিভভাবে করতে হচ্ছে না, শুধুমাত্র একটা নির্দিষ্ট প্রসিডিওর ফলো করে তোমার টাকাটা মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজাররা আছেন তারা স্টক মার্কেট কিংবা বন্ড মার্কেটে ইনভেস্ট করে ফেলছে। আর অ্যাক্টিভলি ম্যানেজড মানে ফান্ড ম্যানেজাররা নিজেদের বুদ্ধি ইউজ করে, নিজেদের এক্সপিরিয়েন্স ইউজ করে তোমার ফান্ডটাকে স্টক মার্কেট বা বন্ড মার্কেটে ইনভেস্ট করছে। নাও আমরা অলরেডি নিফটি, সেন্সেক্স এই নিয়ে স্টক মার্কেট যে ভিডিওটা আমরা ফাইন্যান্স সেশনে দেখেছিলাম সেখানে আলোচনা করেছি, হোয়াট ইজ নিফটি, হোয়াট ইজ সেন্সেক্স। তো প্যাসিভলি ম্যানেজ ফান্ড মানে ইন্ডেক্স ফান্ডকে বোঝায়, মানে নিফটি ফান্ড আর সেন্সেক্স ফান্ড। নিফটি ফান্ড যখন হবে তখন সেই যে তোমার ইনভেস্টমেন্ট, ওই মিউচুয়াল ফান্ড শুধুমাত্র নিফটিতে যে টপ 50 কোম্পানিস আছে তাতে ইনভেস্ট করবে। নিফটি হলো টপ 50 কোম্পানির ইন্ডেক্স, আর সেন্সেক্স হলো টপ 30 কোম্পানির ইন্ডেক্স। তো যদি কনফিউশন কোনো পেয়ে থাকো তাহলে অবশ্যই স্টক মার্কেট ভিডিওটা দেখো, বিকজ ওখানে ক্লিয়ারলি ডিটেলসে আলোচনা করা হয়েছে নিফটি, সেন্সেক্স নিয়ে। তো নিফটিতে ইনভেস্ট করছে নিফটি ফান্ড, সেন্সেক্সে ইনভেস্ট করছে সেন্সেক্স ফান্ড। এই দু ধরনের ফান্ডকেই বলে ইন্ডেক্স ফান্ড বা প্যাসিভলি ম্যানেজড ফান্ড। এবার নিফটিতে কীভাবে ইনভেস্ট করা হচ্ছে, নিফটির যখন আলোচনা করছিলাম নিফটি কি স্টক মার্কেট ভিডিওতে, তখন আমি বলেছিলাম যে নিফটি হলো টপ 50 কোম্পানি যেটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লিস্টেড রয়েছে তাদের ইন্ডেক্স। তো টপ 50 কোম্পানির মধ্যে প্রতিটা কোম্পানির কিন্তু সেম ওয়েটেজ নেই। সেম ওয়েটেজ মানে সেম ইম্পর্টেন্স। যার শেয়ার যত বেশি অ্যাভেলেবেল থাকবে মার্কেটে বাই আর সেল করার জন্য, তার ওয়েট তত বেশি হয়। ওকে, ধরো তোমার কাছে 100 টাকা আছে, আর নিফটিতে ধরে না আপাতত 3টে কোম্পানি আছে, 50টা নেই, 3টে কোম্পানি আছে। রিলায়েন্স আছে, টিসিএস আছে, আর এইচডিএফসি আছে। ওকে, নাও রিলায়েন্স নিফটি মানে শেয়ার মার্কেটে রিলায়েন্সের যে শেয়ার, যতগুলি শেয়ার অ্যাভেলেবেল আছে বাই আর সেল করার জন্য, সেটা ধরো 50টা। টিসিএসের ধরো শেয়ার যেটা বাই অ্যান্ড সেলের জন্য অ্যাভেলেবেল আছে মার্কেটে, সেটা হলো 30টা। আর এইচডিএফসির শেয়ার যেটা মার্কেটে বাই আর সেলের জন্য অ্যাভেলেবেল আছে, সেটা ধরো 20টা। ওকে, 50, 30, 20। ওকে, আর তোমার কাছে আছে 100 টাকা।
এবার তুমি যদি মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার হতে, তুমি কী করতে, সেই 100 টাকাটা মধ্যে 50%, যেটা রিলায়েন্সের ফ্রি ফ্লোট 50, তো 50% রিলায়েন্সে ইনভেস্ট করে দিতে, মানে 50 টাকা রিলায়েন্সে ইনভেস্ট করতে, 30 টাকা টিসিএসে ইনভেস্ট করতে, আর 20 টাকা এইচডিএফসিতে ইনভেস্ট করতে। মানে এখানে রিলায়েন্সের যেহেতু ফ্রি ফ্লোটের পার্সেন্টেজ ছিল 50%, টোটাল 100টা শেয়ার অ্যাভেলেবেল ছিল মার্কেটে, রিলায়েন্সের 50, টিসিএসের 30, এইচডিএফসির 20, তার মধ্যে রিলায়েন্সের 50টা শেয়ার, টোটাল 100 ছিল, রিলায়েন্সের 50 ছিল, মানে 50% রিলায়েন্সের শেয়ার অ্যাভেলেবেল ছিল মার্কেটে। তো এই যে 50%টা হলো, সেটা হলো রিলায়েন্সের ওয়েটেজ। এই ওয়েটেজের হিসেবে তুমি তোমার কাছে থাকা ফান্ডটাকে ইনভেস্ট করে দিচ্ছ স্টক মার্কেটে। তো এখানে তোমার কোনো অ্যাক্টিভ কাজ করতে হচ্ছে না। সো এটাই হলো প্যাসিভলি ম্যানেজড মিউচুয়াল ফান্ড, যেখানে মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা টোটাল মিউচুয়াল ফান্ডে আসা ইনভেস্টমেন্টটাকে, মার্কেটের যে ইন্ডেক্সটাকে ফলো করছে সেই মিউচুয়াল ফান্ড, ধরো এখানে নিফটি বা সেন্সেক্স ইন্ডেক্স যেটাকে ফলো করছে মিউচুয়াল ফান্ডটা, সেই নিফটি বা সেন্সেক্সের লিস্টেড যে কোম্পানি, তাদের ওয়েটেজের ভিত্তিতে ইনভেস্ট করে দেয়। এখানে অ্যাক্টিভলি তারা ম্যানেজ করছে না, এখানে অ্যাক্টিভলি তারা তাদের ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে ইনভেস্ট করছে না। ওকে, সো প্যাসিভলি ম্যানেজড মিউচুয়াল ফান্ডে এটুকুই ফাস্টনেস আছে। কিন্তু অ্যাক্টিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ড, যেহেতু এখানে অ্যাক্টিভলি ম্যানেজড হচ্ছে, নিজেদের ইন্টেলিজেন্স ইউজ করছে ফান্ড ম্যানেজাররা, সো এটার যে টাইপস সেটা অনেক বেশি বেড়ে গেছে, সাব টাইপস প্রচুর আছে। অ্যাক্টিভলি ম্যানেজ ইনভেস্টমেন্ট যখন হচ্ছে, তখন যে স্টক মার্কেটের দিক থেকে যদি আমরা বলি, বন্ড মার্কেটকে যদি আপাতত সরিয়ে দিই ইকুয়েশন থেকে, স্টক মার্কেটে যে অ্যাক্টিভলি ম্যানেজ ইনভেস্টমেন্ট ফান্ডগুলি রয়েছে বা মিউচুয়াল ফান্ডগুলি রয়েছে, তো সেখানে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড হয় যারা কিনা টপ 100 কোম্পানিতে ইনভেস্ট করে, মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড হয় যারা 101 থেকে 250 নাম্বারের র্যাঙ্কে থাকা কোম্পানিগুলিতে ইনভেস্ট করে, আর স্মল ক্যাপ ফান্ড হয় যারা কিনা 251-এর পর থেকে যত কোম্পানি আছে সব কটার ফান্ড কোম্পানির মধ্যে থেকে চুজ করে ইনভেস্ট করে। এই প্রত্যেকটা টপিক কিন্তু স্টক মার্কেটে ভিডিওতে অ্যানালিসিস করা হয়েছে, বিকজ এই যে মিউচুয়াল ফান্ড সেটা আলটিমেটলি স্টক মার্কেটে ইনভেস্ট করছে, যদি আমরা ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডের কথা বলি। তো এই যে সাব টাইপসের মধ্যে চলে আসছে লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড। এই যে ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে যারা ইনভেস্ট করে তারাই হলো এরকম ক্যাপিটালাইজ বেসড ফান্ড। এছাড়া আছে হাইব্রিড ফান্ড বা হাইব্রিড ফান্ড। হাইব্রিড ফান্ড হলো এমন ফান্ড যেটা স্টক মার্কেটেও ইনভেস্ট করে, আবার বন্ড মার্কেটেও ইনভেস্ট করে। এটার আরেকটা নাম ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড, তোমরা হয়তো শুনেছো, অ্যাডভার্টাইজমেন্টে দেখেছো। ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডটাই হলো হাইব্রিড ফান্ড, যেটা স্টক মার্কেটেও ইনভেস্ট করে, আবার বন্ড মার্কেটেও ইনভেস্ট করে। আর স্টক মার্কেট ওরিয়েন্টেড ফান্ডের মধ্যে আরেক ধরনের ফান্ড আছে, খুবই পপুলার বিকজ অফ ইস ট্যাক্স বেনিফিটস, সেটা হলো ইএলএসএস ফান্ড, ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম। এটা খুবই ইম্পর্টেন্ট একটা মিউচুয়াল ফান্ড কনসেপ্ট, বিকজ এই ধরনের মিউচুয়াল ফান্ডে তুমি যদি ইনভেস্ট করো, তো তুমি যে পরিমাণ টাকা ইনভেস্ট করছো প্রতি বছর, সেই পরিমাণে ডিডাকশন ক্লেম করতে পারবে ট্যাক্সের দিক থেকে। আমরা নেক্সট পার্টে যখন ট্যাক্সেশন নিয়ে আলোচনা করব, মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশন নিয়ে, তখন এটা নিয়ে ডিটেলস আলোচনা করব যে ইএলএসএস ফান্ডের উপরে কীভাবে ট্যাক্সেশন হয়। তো ইএলএসএস ফান্ড এমনিতেও ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, প্লাস ইএলএসএস ফান্ডের রিটার্নস পার্সেন্টেজ কিন্তু অন্যান্য ফান্ডের তুলনায় অনেক ভালো থাকে এবং কনসিস্টেন্ট থাকে। সো ইএলএসএস ইজ ভেরি মাচ পপুলার অ্যান্ড লুক্রেটিভ মিউচুয়াল ফান্ড অপশন। এছাড়া আর যেটা আছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ফ্লেক্সি ক্যাপ ফান্ড মানে এই ফান্ড ম্যানেজারদের কাছে অপরচুনিটি থাকে, লার্জ ক্যাপেও তারা ইনভেস্ট করতে পারে, মিড ক্যাপেও ইনভেস্ট করতে পারে, স্মল ক্যাপেও ইনভেস্ট করতে পারে। একটা পার্টিকুলার রেশিও সেবি ডিসাইড করে দেয় যে 50% অফ টোটাল ইনভেস্টমেন্ট শুড গো ইনটু দ্য লার্জ ক্যাপ, বাকি 25% মিড ক্যাপ, আর আরও যে ব্যালেন্স 25 সেটা স্মল ক্যাপে ইনভেস্ট করতে পারে। মানে এটা কোনো ক্যাপিটালাইজেশন বেসড ফান্ড না, ফ্লেক্সি ক্যাপগুলি তারা ফ্লেক্সিবল ক্যাপিটালাইজেশন বেসড ফান্ড, মানে তারা লার্জেও এক্সপোজার নিতে পারে, স্মলেও নিতে পারে, আবার মিডেও নিতে পারে। ওকে, সো অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড বেসিক্যালি এই কয়েক প্রকারের হয়। এছাড়া আরও নতুন নতুন যত সেক্টর স্পেসিফিক ফান্ডসও রয়েছে, মানে টেকনোলজি সেক্টরের ফান্ড রয়েছে, হেলথ কেয়ার সেক্টরের ফান্ড রয়েছে, পাওয়ার সেক্টরের ফান্ড রয়েছে, অটোমোবাইল সেক্টরের ফান্ড রয়েছে। সেগুলি খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, এগুলো থিমেটিক ফান্ড, কারণ এগুলো একটা স্পেসিফিক সেক্টরের কোম্পানিতে ইনভেস্ট করে। খুব মানে এগুলি অ্যাকচুয়ালিতে খুব বেশি রিটার্ন দিতে পারে, বাট যেহেতু এটা একটা মাত্র সেক্টরেই এক্সপোজার নেয়, তাই এটার
অনেকখানি রিস্কি হয়ে যায়। শুধুমাত্র পাওয়ার সেক্টরে এক্সপোজার নিলে পাওয়ার কোম্পানিসগুলি যদি খারাপ পড়ে তাহলে তোমার যে ক্যাপিটাল সেটা অনেকখানি কমে যাবে। কিন্তু যদি পাওয়ার কোম্পানিগুলি ভালো করে, যখন এখন যেহেতু সোলারে অনেকে ট্রান্সফর্ম করে যাচ্ছে, তো গ্রোথ আসার একটা ভালো চান্স আছে। তো পাওয়ার কোম্পানিগুলি ভালো করলে তোমার ক্যাপিটালটা অনেক ভালো হয়ে যাবে, তোমার রিটার্নটা অনেক বেশি হয়ে যাবে। সো এটা খুব ভোলাটাইল এবং রিস্কি মার্কেট সেক্টর স্পেসিফিক ফান্ডগুলি। সো অ্যাক্টিভলি ম্যানেজ ব্রডলি এই কটা টাইপেরই হয়। এবার আমরা জানবো যে হোয়াট ফ্যাক্টরস নিড টু বি কনসিডার্ড বিফোর ইনভেস্টিং ইন আ মিউচুয়াল ফান্ড। ফার্স্টে বলে দিই, যারা স্টক মার্কেটে এক্সপিরিয়েন্সড গেন করছে আস্তে আস্তে, তারা স্টক মার্কেটে থাকতে পারে, মিউচুয়াল ফান্ডে সামান্য ইনভেস্টমেন্ট রাখতে পারে, বিকজ মিউচুয়াল ফান্ডে এক্সপিরিয়েন্সড ফান্ড ম্যানেজাররা বসে আছে, তো তাদের এক্সপিরিয়েন্স, তাদের ফিলোসফি তোমার কাছে লাগবে। সো মিউচুয়াল ফান্ডে এক্সপোজার নেওয়া যেতে পারে, ট্যাক্স বেনিফিটের জন্য নেওয়া যেতে পারে, আবার রিটার্ন পার্সপেক্টিভও নেওয়া যেতে পারে। বাট যাদের স্টক মার্কেটে যাদের নার্ভাস ফিল হয় তারা মিউচুয়াল ফান্ডে আসুক, এর থেকে ভালো অপশন ইকুইটিতে ইনভেস্ট করা থাকবে না তাদের কাছে। আর কেউ যদি মনে হয় যে স্টক মার্কেটে নিজে থেকে ইনভেস্ট করব, কমপ্লিট টাকা নিজে থেকে ইনভেস্ট না করাই বেটার, কিছু পরিমাণ এক্সপোজার মিউচুয়াল ফান্ডেও রাখাটা উচিত। তার কারণ আমরা যেহেতু রিটেল ইনভেস্টার, আমাদের হাতে ক্যাপিটালের পরিমাণ কম, মার্কেট ভোলাটিলিটিতে আমাদের ক্যাপিটাল লস হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। আর মিউচুয়াল ফান্ডের কাছে যেহেতু কোটি কোটি টাকার ফান্ড পড়ে থাকে, তো তারা সহজেই অ্যাভারেজ আউট করতে পারে, মানে কম দামে স্টক কিনে আর অ্যাভারেজ প্রাইসটাকে মেনটেন করতে পারে ভালো জায়গায়। তো তাদের কাছে বেশি অপরচুনিটি থাকবে, যেহেতু তাদের কাছে বেশি ফান্ড আছে বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করা। কিন্তু আমাদের হাতে অত ক্যাপিটাল না থাকায় আমরা ইনভেস্ট করতে পারি না অনেক কোম্পানিতে। তো অবশ্যই স্টক মার্কেটে ডিরেক্টলি কিছু স্টক কেনা যেতে পারে, আর বাকি যে ইনভেস্টমেন্টটা সেটা ইএলএসএস ফান্ড কিংবা অন্যান্য ধরনের যে মিউচুয়াল ফান্ডস রয়েছে তাতে ইনভেস্ট করা যায়। বন্ড ফান্ডের যদি কথা বলি, বন্ড ফান্ড কী করে, বন্ড মার্কেটে ইনভেস্ট করে। বন্ড মার্কেটের ভিডিও আছে, সেখানে তোমরা বন্ড মার্কেট নিয়ে ডিটেলসে দেখতে পারবে। তো বন্ড ফান্ডের ক্ষেত্রে তুমি যে ইনভেস্টমেন্টটা মিউচুয়াল ফান্ডে করেছো তারা বন্ড মার্কেটে ইনভেস্ট করবে। বন্ড মার্কেট মানে গভর্নমেন্ট সিকিউরিটিস, যেটা গভর্নমেন্ট ইস্যু করে, কিংবা কর্পোরেট বন্ড। এই দু ধরনের মার্কেটে তারা ইনভেস্ট করবে। তারা হয় গভর্নমেন্ট সিকিউরিটিস কিনবে কিংবা কর্পোরেট বন্ড কিনবে, ওকে, তোমার হয়ে। তারপর সেখান থেকে রিটার্নটা যেটা আসবে সেটা তোমার সাথে শেয়ার করে নেবে। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডেরই কিন্তু একটা এক্সপেন্স রেশিও হয়। এই যে তারা এত খাটছে তোমার এই ইনভেস্টমেন্টটাকে নিয়ে, তারা নিজেদের ইন্টেলিজেন্স খরচ করে কাজ করছে, তার জন্য তো তারা তো কিছু বোনাস পাওয়া উচিত, তাদের তো কিছু টিপস পাওয়া উচিত। এই যে টিপস, সেটাকে বলে এক্সপেন্স রেশিও অফ আ মিউচুয়াল ফান্ড। আমরা যখন ইমিডিয়েট নেক্সট পার্ট যেটা আছে আমাদের মিউচুয়াল ফান্ডের ফ্যাক্টরস কী কী কনসিডার করা উচিত, সেখানে এক্সপেন্স রেশিও জানবো। তো ব্রডলি মেন মিউচুয়াল ফান্ড দুভাবে ডিভাইড করা যেতে পারে, প্যাসিভ ফান্ড আর অ্যাক্টিভ ফান্ড। প্যাসিভ ফান্ডের মধ্যে ইন্ডেক্স ফান্ডগুলি আসে, নিফটি ফান্ড, নিফটি নেক্সট 50 ফান্ড, ওকে, দেন সেন্সেক্স ফান্ড, সেন্সেক্স 100 ফান্ড, তো এরকম ফান্ড আসে। তারপর অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডের মধ্যে ক্যাপিটালাইজেশন বেসড ফান্ড, মানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ। হাইব্রিড ফান্ড কী করে, স্টক মার্কেট, বন্ড মার্কেট দুটো মার্কেটে ইনভেস্ট করে। বন্ড মার্কেট বা বন্ড ফান্ডগুলি কী করে, গভর্নমেন্ট সিকিউরিটিতে ইনভেস্ট করে আর কর্পোরেট বন্ডে ইনভেস্ট করে। এছাড়া মানি মার্কেট ফান্ড আছে যারা মানি মার্কেটে ইনভেস্ট করে, যেমন ট্রেজারি বিল আর এই সমস্ত জিনিসে। এবার ফ্যাক্টরস, কী কী ফ্যাক্টর আমাদের কনসিডার করতে হবে বিফোর ইনভেস্টিং ইন আ মিউচুয়াল ফান্ড। ফার্স্ট যে ফ্যাক্টরটা আমাদের কনসিডার করতে হবে সেটা হলো নেট অ্যাসেট ভ্যালু অফ আ মিউচুয়াল ফান্ড বা ন্যাভ অফ মিউচুয়াল ফান্ড। এই ন্যাভ মানে একটা মিউচুয়াল ফান্ডের টোটাল অ্যাসেটস মাইনাস সেই মিউচুয়াল ফান্ডে থাকা টোটাল লাইবিলিটিস ডিভাইডেড বাই নাম্বার অফ ইউনিটস অ্যাভেলেবেল টু ইনভেস্ট, ওকে। একটা মিউচুয়াল ফান্ড তো তোমার ইনভেস্টমেন্টটাকে নিয়ে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছে, সো সেই ইনভেস্টমেন্টের ভ্যালু মাইনাস সেই মিউচুয়াল ফান্ড যদি কোনো লোন বা নিজের জন্যে, মানে নিজের অর্গানাইজেশন চালানোর জন্য যদি কিছু নিয়ে থাকে, সেই লাইবিলিটিগুলিকে মাইনাস করে ডিভাইডেড বাই নাম্বার অফ ইউনিটস অ্যাভেলেবেল টু ইনভেস্ট। নাম্বার অফ ইউনিটস মানে তুমি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো তখন তুমি একটা মিউচুয়াল ফান্ড, দুটো মিউচুয়াল ফান্ড এরকমভাবে কেনো না, তুমি একটা স্কিমের আন্ডারে, একটা মিউচুয়াল ফান্ড স্কিমের আন্ডারেই বিভিন্ন ইউনিট পারচেস করো। ধরো কোনো মিউচুয়াল ফান্ডের ন্যাপ 50 রুপিস,
তুমি ধরো 100 রুপিস ইনভেস্ট করতে চাইছো, তাহলে সেই মিউচুয়াল ফান্ডে 2 ইউনিট তুমি পাবে। 100/50, পার ইউনিট প্রাইস 50, তোমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 100, সো তুমি 2 ইউনিট অফ দ্যাট মিউচুয়াল ফান্ড স্কিম অ্যালোটেড পেয়ে যাবে। ওকে, সো এটা হলো ন্যাভ, total assets minus total liabilities of the mutual fund divided by number of units available to invest in. ওকে, দেন এই একটা মিথ আছে মিউচুয়াল ফান্ড নিয়ে, যে মিউচুয়াল ফান্ডের ন্যাপ যত বেশি সেই মিউচুয়াল ফান্ড তত বেশি দামি বা ওভার ভ্যালুড। এটা কমপ্লিটলি ভুয়ো নিউজ বা ভুয়ো ফিলোসফি। বিকজ তুমি ন্যাভ 1 কমও কিনতে পারো, 0.01 এমনও কিনতে পারো। কোনো মিউচুয়াল ফান্ডের ন্যাভ যদি 5,000 রুপিস হয়, তার মানে তোমাকে কিন্তু 5,000 টাকা ইনভেস্ট করতে হবে না 1 ইউনিট কিনতে গেলে। তুমি চাইলে 100 টাকাও ইনভেস্ট করতে পারো, তুমি ফ্র্যাকশনাল ন্যাভ পাবে। বাট একটা মিউচুয়াল ফান্ডের ইউনিট ভ্যালু যদি 5,000 হয়, তার মানে সেই মিউচুয়াল ফান্ডটা যে ওভার ভ্যালুড এটা একেবারেই বলা যাবে না। কারণ অলওয়েজ সেই মিউচুয়াল ফান্ডের ভ্যালু ওরকম টপেই রয়ে গেছে এতদিন ধরে, বিকজ মিউচুয়াল ফান্ডে ইউনিট সংখ্যাটা কম। কারোর যদি ইউনিট সংখ্যা কম হয়, মানে ডিনোমিনেটারে যদি আমরা কম ভ্যালু বসাই, তাহলে তো রেজাল্টটা বেড়ে যায়। টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটি বাই ইউনিট হচ্ছে মিউচুয়াল ফান্ডের ন্যাবের ফর্মুলা। এবার নাম্বার অফ ইউনিটস যদি কমতে থাকে, তাহলে ন্যাবের ভ্যালু বাড়তে থাকবে। নাম্বার অফ ইউনিটস কমে থাকতেই পারে কোনো মিউচুয়াল ফান্ডে, বাট এটা মানে ন্যাব বেশি থাকা মানে এটা না যে মিউচুয়াল ফান্ডটা খুব ভ্যালু মানে খুব দামি, খুব কস্টলি, এটা একেবারেই না। সেকেন্ডলি, তোমার যে রিটার্ন মিউচুয়াল ফান্ড থেকে তুমি কত ইনকাম করেছো বা রিটার্ন করেছো, সেটা নির্ভর করছে ন্যাভের ওপরে। তোমার যেদিন তুমি ইনভেস্ট করলে সেদিন মিউচুয়াল ফান্ডের যে ন্যাভ, আর যেদিন তুমি মিউচুয়াল ফান্ড থেকে টাকাটা তুলে নিলে বা রিডিম করে নিলে, যেটাকে বলে রিডিম, সো এই যে ডিফারেন্স, সেটা হলো তোমার মিউচুয়াল ফান্ডের রিটার্ন। ওকে, সো ন্যাভ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মিউচুয়াল ফান্ডের সমস্ত কাজটা ন্যাভ দিয়ে হয়, শেয়ারে যেমন প্রাইস দিয়ে হয়, মিউচুয়াল ফান্ডে ন্যাভ দিয়ে হয়। সেকেন্ড যে ফ্যাক্টর, সেটা হলো এক্সপেন্স রেশিও। আমরা কিছুক্ষণ আগেও বলেছিলাম যে এক্সপেন্স রেশিও হচ্ছে ফিস যেটা মিউচুয়াল ফান্ড চার্জ করবে তোমার ইনভেস্টমেন্টটাকে, যেহেতু তারা ম্যানেজ করছে তার জন্য। এক্সপেন্স রেশিও তোমার টোটাল রিটার্নের ওপর 1% থেকে 2%-এর মধ্যে হয় যদি অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ড হয়। আর যদি প্যাসিভলি ম্যানেজড ফান্ড হয়, তাহলে খুবই কম এক্সপেন্স রেশিও হয়, বিকজ এখানে কোনো অ্যাক্টিভ ইন্টেলিজেন্স লাগছে না, প্যাসিভ ইন্টেলিজেন্স লাগছে। তো মোটামুটি 0.5%-এর মতো এক্সপেন্স রেশিও হয় ফর আ ইন্ডেক্স ফান্ড। বাট যদি অ্যাক্টিভলি ম্যানেজড হয়, তাহলে 1% থেকে 2%-এর মধ্যে জেনারেলি এক্সপেন্স রেশিওটা হয়। আর মিউচুয়াল ফান্ডের ন্যাভ ক্যালকুলেশনটা হয়েছিল, সেখানে কিন্তু এক্সপেন্স রেশিও অ্যাডজাস্টেড ক্যালকুলেশনই হয়েছিল, মানে তোমার ন্যাভ থেকে এক্সপেন্স রেশিও বাদ দিয়েই তোমার রিটার্নটা মিউচুয়াল ফান্ড দেখাবে, শো করবে। এটা হলো সেকেন্ড ফ্যাক্টর মিউচুয়াল ফান্ডের। থার্ড ফ্যাক্টর, শার্প রেশিও। হোয়াট ইজ শার্প রেশিও মানে মিউচুয়াল ফান্ড নিজের রিটার্নকে বাড়ানোর জন্য কত বেশি রিস্ক নিচ্ছে। ওকে, কত বেশি রিস্ক নিচ্ছে, সেটা হলো শার্প রেশিও। এই শার্প রেশিও যত বেশি ব্যালেন্সডে থাকবে, তত বেটার। আমার ডেসক্রিপশনে প্রত্যেকটা রেশিওর আইডিয়াল ভ্যালু কী হওয়া উচিত সেই নিয়ে ডিটেলস রেখে দিচ্ছি। তোমরা ডেসক্রিপশনটা চেক করে প্রত্যেকটা রেশিওর আইডিয়াল ফিগার কী হওয়া উচিত সেটা দেখে নিও। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, নাম্বার 4 ফ্যাক্টর। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে মিউচুয়াল ফান্ড তার অ্যাভারেজ রিটার্নের থেকে কত হাই রিটার্ন আর কত লো রিটার্ন দেয়, তার একটা ক্যালকুলেশন। খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, বাট এটা যারা ফান্ড অ্যানালিসিস্ট রয়েছে তারা কনসিডার করে টু কম্পেয়ার মিউচুয়াল ফান্ডস। নাম্বার 5 যেটা আছে সেটা হলো আলফা মানে যে মিউচুয়াল ফান্ডটা যে ধরনের মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি থেকে বিলং করছে, সেই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন থেকে ও কত বেশি রিটার্ন কামাতে পেরেছে, সেটা হলো আলফা। ওকে, ধরো কোনো একটা ইন্ডেক্স ফান্ড, আচ্ছা ধরো কোনো লার্জ ক্যাপ ফান্ড যেটার ইন্ডাস্ট্রি অ্যাভারেজ মানে ওর ক্যাটাগরি অ্যাভারেজ, মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি অন অ্যান অ্যাভারেজ ধরো 15% পার অ্যানাম রিটার্ন দিয়েছে, কিন্তু ওই স্পেসিফিক ফান্ডটা 20% পার অ্যানাম রিটার্ন দিয়েছে, তাহলে ওর আলফা কত? আলফাটা ক্যালকুলেট হবে যে ডিফারেন্স বেরোলো 20 - 15 করে, সেটার ওপরে। ওকে, আলফারও আইডিয়াল রেশিও ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিও। দেন বিটা মানে এই যে মিউচুয়াল ফান্ড তার ন্যাভ কত ভোলাটাইল, মানে প্রতিদিনই কি ন্যাভ বাড়ে কমে খুব বেশি, নাকি কনসিস্টেন্ট মোটামুটি থাকে, সেটা হচ্ছে বিটা হলো ভোলাটিলিটি ইন্ডেক্স। এটার আইডিয়াল রেশিও 1,
ওকে, 1-এর ওপরে যদি বিটা চলে যায় তাহলে খুব ভোলাটাইল মিউচুয়াল ফান্ড, 1-এর নিচে থাকলে লেস ভোলাটাইল, কনসিস্টেন্ট না, লেস ভোলাটাইল, আর 1-এর কাছাকাছি যত থাকবে তত বেশি কনসিস্টেন্ট মিউচুয়াল ফান্ড। ওকে, তো মেইনলি ব্রডলি এই কটা রেশিও আমাদের দেখতে হবে। আরেকটা রেশিও না, এটা একটা ফিগার যেটা খুব ন্যাভে প্রভাব ফেলে, সেটা হলো অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। একটা মিউচুয়াল ফান্ডে কত ইনভেস্টমেন্ট আছে, মানে ওই মিউচুয়াল ফান্ডটা কত ইনভেস্টমেন্ট ম্যানেজ করছে কারেন্টলি, সেটার ভ্যালু AUM বলে, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। এটা যেতে হবে যাতে খুব বেশি না হয়ে যায়, ক্যাটাগরি অ্যাভারেজের থেকে খুব বেশি হয়ে গেলে AUM রিটার্নটা কমে যায়। আর ক্যাটাগরি অ্যাভারেজ থেকে যদি খুব কম AUM হয় তাহলে এক্সপেন্স রেশিও খুব বেড়ে যায়, সেখানেও রিটার্নটা কমে যায়। সো AUM যত বেশি ক্যাটাগরি অ্যাভারেজের কাছাকাছি থাকবে তত বেটার। ওকে, সব কটা রেশিওর আইডিয়াল রেশিও অ্যান্ড ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট, বিকজ এটা ভিডিওতে অ্যানালিসিস করতে গেলে প্রত্যেকটা ফ্যাক্টরি কিন্তু এক একটা সেপারেট ভিডিও ডিজার্ভ করে। সো প্রত্যেকটা টপিক নিয়ে যদি ডিটেলস আলোচনা করতে হয় ভিডিও 1 ঘন্টার বেশি হয়ে যাবে, যেটা হয়তো তোমাদের অনেক টাইম কনজিউম করে ফেলবে। তো আমি ডেসক্রিপশনে লিখে দিচ্ছি সব কটা আইডিয়াল রেশিও অ্যান্ড ডিটেলস, ডেসক্রিপশনটা চেক করে নিও। এবার ট্যাক্সেশন অফ মিউচুয়াল ফান্ডস। ফার্স্টে বলে রাখি, যদি তুমি ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো, মানে স্টক মার্কেটে যে মিউচুয়াল ফান্ডগুলি ইনভেস্ট করে, তাহলে যদি তুমি 1 বছর পর সেই মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টটাকে সেল করে দাও, তখন 1 লাখ টাকা তুমি ছাড় পাবে। ওকে, 1 লাখ টাকার উপরে যে রিটার্নটা তুমি আর্ন করবে সেটার উপরে ট্যাক্স ক্যালকুলেশন হবে। আর যদি তুমি 1 বছরের আগেই সেই মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলিকে সব বেচে দাও, মিউচুয়াল ফান্ড থেকে ইনভেস্টমেন্ট তুলে নাও, তাহলে তোমাকে 15% রেটে ট্যাক্স দিতে হবে ওই যে ক্যাপিটাল গেইনস হবে সেটার উপরে, এবং এখানে কোনো ছাড় নেই। লং টার্ম মানে 1 বছরের পর যদি তুমি সেল করো তাহলে 1 লাখ টাকা অবধি তুমি কোনো ট্যাক্স পে করতে লাইবেল হবে না, ক্যাপিটাল গেইনস লাগবে না। কিন্তু 1 লাখের ওপরে গেলে যে ডিফারেন্সটা হবে, ধরো তুমি 2 লাখ ইনকাম করেছো, তো 2 লাখ মাইনাস 1 লাখ ইকুয়াল টু 1 লাখের ওপরে 10% রেটে ইনভেস্ট করতে ট্যাক্স পে করতে হবে। যদি ইকুইটি ওরিয়েন্টেড না হয়, যদি বন্ড মার্কেটের ফান্ড হয়, লং টার্ম গেলে মানে 3 ইয়ার্সের পর, বন্ড মার্কেটের ক্ষেত্রে 3 ইয়ার্সটাকে লং টার্ম ধরা হয়, স্টক মার্কেটের ক্ষেত্রে 1 ইয়ারটাকে ধরা হয়। সো 3 ইয়ার্সের পর যে ইনভেস্টমেন্টটা রিডিম করে তোমার রিটার্নটা আসবে সেটার উপরে ট্যাক্স পে করতে হবে 10%-এ। ওকে, ট্যাক্স পে করতে হবে 10%-এ। আর যদি তুমি ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডে লং টার্মে সেল করো, মানে 1 বছর পর সেল করো, 1 লাখের ডিডাকশন পাচ্ছ, কিন্তু যে ওভার 1 লাখ যে ইনকামটা হবে তার উপর 20%-এ ট্যাক্স পে করতে হবে। ওকে, এটা হলো ট্যাক্সেশন। দেন ইএলএসএসের ট্যাক্সেশন সেম থাকবে ক্যাপিটাল গেইনসের জন্য, কিন্তু ইএলএসএসে তুমি যে ইনভেস্টমেন্টটা পার ইয়ার করছো সেটার জন্য ডিডাকশন ক্লেম করতে পারো 80Cর আন্ডারে। তো তার 80C ম্যাজিক আমাদের এপিসোড নাম্বার 7 হবে তা ফাইন্যান্স সেশনের। এর পরের যে এপিসোডটা ক্রিপ্টোর ওপরে হবে, তারপরে ইন্স্যুরেন্স, তারপর 80C ম্যাজিক, সেখানে আমরা ডিটেলস আলোচনা করবো। সো ইএলএসএসে তুমি নর্মাল ট্যাক্স ক্যাপিটাল গেইনসের ওপরে কোনো চেঞ্জ আসছে না, ক্যাপিটাল গেইনস তোমার অ্যাজ ইউজুয়াল যেমন দিতে হয় অন্যান্য ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তেমনই দিতে হবে, বাট সেখানে যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট প্রতি বছর যে ইনভেস্টমেন্টটা করছো তার উপর ডিডাকশান তুমি ক্লেম করে নিতে পারবে, মানে এটা এক্সট্রা বেনিফিট হিসাবে ক্লেম করতে পারবে। সো মোটামুটি এইটুকুই ছিল মিউচুয়াল ফান্ড এপিসোড, বাট মিউচুয়াল ফান্ড ইটস মানে ভেরি ফার্স্ট সাবজেক্ট, একটা ভিডিওতে রেস্ট্রিক্ট করাটা সম্ভব না। সো আমরা মিউচুয়াল ফান্ডে প্লেলিস্ট তৈরি করে রেখেছি, যেখানে মিউচুয়াল ফান্ড নিয়ে যত ভিডিওস আসবে ডিআরসিআর ইনভেস্টে প্রত্যেকটাই শো করবে। সো প্লেলিস্টে লিঙ্ক কার্ডে শো করছে, আর তার সাথে সাথে ডেসক্রিপশনও দেওয়া আছে, যেখানে কিনা বাকি মিউচুয়াল ফান্ড ফ্যাক্টর নিয়ে আলোচনা করা হয়েছে। সো ডেসক্রিপশনটা ভালো করে পড়বে, সেখানে প্লেলিস্টের লিঙ্কের সাথে সাথে মিউচুয়াল ফান্ডের যে আইডিয়াল ফ্যাক্টরস রেশিও বললাম সেগুলিও দেওয়া আছে। সো মিউচুয়াল ফান্ড এপিসোডের এন্ডিং এখানেই। নেক্সট ভিডিও ক্রিপ্টোকারেন্সি নিয়ে, যেটা খুবই ইন্টারেস্ট জাগিয়েছে সবার মনে, বিকজ ক্রিপ্টোকারেন্সি একটা এমন কারেন্সি যেটার কোনো ফিজিক্যাল ভ্যালু নেই, ডিজিটালি এটা অ্যাভেলেবেল। সো কীভাবে ক্রিপ্টোতে ইনভেস্ট করা যায়, কীভাবে ক্রিপ্টো কাজ করে, ক্রিপ্টোর পেছনে কে আছে, আর কিছু কন্ট্রোভার্সিস, সমস্ত কিছুই নেক্সট এপিসোড তা ফাইন্যান্স সেশনের থাকবে। ফাইন্যান্স সেশনকে অবশ্যই ফলো করো।